নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগকে অংশ নিতে দিতেন, এমনও তো হতে পারতো একটা ফেয়ার ইলেকশনে একটি আসনেও আওয়ামী লীগ বিজয়ী হয়নি। ইতিহাসে এটি লেখা থাকতো, বাংলাদেশে আওয়ামী লীগ একটি আসনেও বিজয়ী হয়নি। হি ইজ মানি লাভার। আচ্ছা, তারপরে তো 4-5 মাস ওনারা আমাকে আর ডাকেন না, লাইট তো মুখ বন্ধ করতে পারে নাই। আরেক টিভিতে পরে দিয়ে বললাম হি ইজ নট অনলি মানি লাভার, হি ইজ অলসো পাওয়ার লাভার। আচ্ছা। আজকে একজন সাংবাদিক আছেন, তিনি আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক, এবং রয়েছেন বদিউর রহমান, তিনি সাবেক সচিব, সাবেক চেয়ারম্যান এনবিআর। আমরা যখন এই অনুষ্ঠানের জন্য আপনাকে দাওয়াত দিই তখন আপনি নাকি বলেছেন যে কথা বলতে কোনো অসুবিধা আছে কিনা। আমি একটু আগে খেয়াল করছিলাম আপনার হাতে একটা বাটন ফোন, যেটা সাধারণত এখন আর দেখা যায় না, রেয়ার, এবং আপনাকে সম্ভবত নিশ্চয়তা দেয়া হয়েছে আমরা কিন্তু এখন আর কথা বলতে কোনো রকমের কোনো হেজিটেশন এই সময় অন্তত আমরা ফিল করি না। মানে যা ইচ্ছা মন খুললে সম্ভবত কথা বলা যাচ্ছে, মানে এই সময়টায় অন্তত আমরা গত 14-15 বছর যেভাবে ছিলাম আওয়ামী লীগের সময়টাতে, সেই সময়টাতে এখন পার করে এখন নতুন একটা সময় যখন আসছি তখন আর কথা বলা অন্তত সেই জায়গায় খুব একটা সংকট নাই। জনাব বদিউর রহমান, আপনি কেমন আছেন? আমি তো সবসময় বিটিভি, বেটার দেন বিফোর। আচ্ছা, এটা ওই আমাদের সাহেব গোলামের বাক্স, সে বিটিভি নয়, এটা বিটিভি, বেটার দেন বিফোর। আচ্ছা, মাই টুডে ইজ বেটার দেন ইয়েস্টারডে অ্যান্ড হোপফুলি টুমরো উইল বি বেটার দেন টুডে। আচ্ছা, আপনি এইভাবে ইনশাআল্লাহ এইভাবে আসি। বেটার দেন বিফোর, তারপরে আওয়ামী লীগকে লিখতেন আলী, বিএনপি লিখতেন কি বাজাজ। এটা বাংলায় লিখতাম আর কি, যেহেতু আমরা বাংলাদেশে আছি, বাংলা ভাষা তো অনেকে বলতে চায় না। ওই কিছু কিছু টেলিভিশন তাদের লোগো বদলাই আগে বাংলার থেকে আবার ইংরেজিতে চলে যায়, আবার দেখলাম ইংরেজি বদলে আবার বাংলায় আসলো, তো আমি বাংলাতে এগুলো লিখতাম আলী বাজাজ, এটা চলেছিল আর কি। আচ্ছা, তো আপনি আর আমি যেটা বলছিলাম আপনার ফ্রিলি কথা বলা যাবে কিনা সেটা, আমি নতুন তো আপনাদের এখানে প্রথম আসলাম, বলে রাখি এই জন্য আমাকে অনেকে পছন্দ করে না। আর কথাবার্তা নিয়ে কারো অসুবিধা হয় কিনা আমি বলে রাখি যে আপনার চাকরি চলে যাবে কিনা সেটাও দেখেন, মালিক কোন পক্ষে সেটাও আপনি মিলিয়ে চলবেন। আমাকে নিয়ে অযথা আপনারও ক্ষতিগ্রস্ত হওয়ার দরকার নাই, প্রতিষ্ঠানে যেন ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা, এখন পর্যন্ত অন্তত আওয়ামী লীগ চলে যাওয়ার পর থেকে আর সম্ভবত সেই জিনিসটা ফেস আমরা ওইভাবে করি নাই, সুতরাং আপনি নিশ্চিন্তে কথা বলতে। আমি আওয়ামী লীগের সময় কথা বলার সময় তো সেরে কথা বলে নাই, তখন আমি হাসিনার ব্যাপারেও বলেছি যা বলা সরাসরি। তো আমাকে অনেকেই বলতো যে বাসায় ঠিকমতো ফিরতে পেরেছেন কিনা, সুবিধা হয়েছে না, এই পর্যন্ত তো ফিরলাম ইনশাআল্লাহ। কোনো অসুবিধা সেই সময় কি ফেস করেছেন? না, আমাকে অসুবিধা ফেস করতে হয়নি আর কি, কারণ আমি বইতে যেগুলো লিখলাম, কলামে যেগুলো লিখলাম, সেখানে তো কেউ কেউ বললো যে হাসিনা সম্বন্ধে এরকম কথা লিখলেন আপনি, যে বঙ্গবন্ধু সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে শেষে তিনি নিজে গণতন্ত্র হত্যা করে নিজেও মরলেন, আমাদেরও মারলেন। এটা তো আমি তাদের আমলে লিখলাম। আর শেখ হাসিনার এমন ভাবার কোনো কারণ নাই যে তিনি একমাত্র দেশ দরদি, অন্য কেউ দেশ দরদি না, এত অহংকার ভালো না, অহংকার পতনের মূল। আমি তো লিখে গেছি তখন। অনেক সময় সাংবাদিকরা তো দুইটা শ্রেণী সবসময় বেশি পণ্ডিত হয়, আমরা ওদেরকে ভয় পাই। একটা হইল রাজনীতিক সেলা চামুন্ডা যারা থাকে, আন্ডা বাচ্চা, তারা বড় বড় নেতাকেও ভাই বলে, সবাইকে ভাই বলে। আর একটা হইল সাংবাদিকরা, সাংবাদিকদের কাছে আমার নাতি তুল্য লোক একজন হয়তো আমার ভাই বলে বসলো। আচ্ছা, এবং মজার ঘটনা, আমি যখন এনবিআর চেয়ারম্যান তখন বাচ্চা এক সাংবাদিক হয়তো অ্যাপ্রেন্টিস হিসাবে প্রথমে ঢুকেই আমার বলতেছে, ভাই আপনি এই জিনিসটা কীভাবে বললেন? তা আমি দেখলাম যে এরকম ঘটনা তো আরও ফেস করেছি। আমি বললাম যে আপনার সাথে আমার দোস্তি কবের থেকে, তোমার বয়স তো আমার ছেলের থেকে অনেক ছোট, গেট আউট ফ্রম মাই রুম। তো অন্য সিনিয়র সাংবাদিকরা টের পেলো যারা ছিল, তারা বললো স্যার ও নতুন আসছে তো বুঝে সারে না, তো বুঝে থাকলে ট্রেনিং দিবেন না। আচ্ছা ভাই সবাই জব যায় হয় নাকি? আচ্ছা, জনপ্রশাসনে আপনি যেহেতু অনেক দীর্ঘদিন ছিলেন, আপনাকে অনেকেই মনে করেন যে একটু নাকুচু টাইপের ব্যাপার জনপ্রশাসনে সবসময় ছিল। জনপ্রশাসনে সংস্কারের দরকার আছে, সেটা স্পষ্ট। সংস্কারের একটা চেষ্টা হয়েছেও, সেখানে আমরা দেখলাম যে 208টা সুপারিশ ছিল অন্তর্বর্তী সরকারের সময়, এবং সেখানে 18টি বাস্তবায়ন যোগ্য বলে চিহ্নিত করা হয়েছিল, এবং তার শেষ পর্যন্ত মনে হয় 2-3টি বাস্তবায়ন করা গেছে, তাও পুরোপুরি না। এখন প্রশ্ন হচ্ছে যে এই সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে ধীরগতি আপনি দেখেন নাকি কোনো গড়িমসি দেখেন? জনপ্রশাসন সংস্কার করলে ক্ষতি কার, বা এই সরকার এখনও জনপ্রশাসনকে ভয় পায় কিনা?
এটা মজার জিনিস হলো আপনার সংস্কারের সুপারিশগুলো কে করেছে? আরেকটা সরকার, অন্তর্বর্তী সরকার, যেটা ইউনূস সরকারের কথা বুঝাচ্ছেন তো। জি। তো ইউনূস সরকার তো নিজে গভর্নমেন্টে আসার পরে কি করবে না করবে সেটাই টের পায় নাই। কারণ তার সরকার, এই সরকার সম্বন্ধে আমার মূল্যায়ন তো ছিল ভোটটা করার আগ পর্যন্ত আমি বলতাম যে ইউনূসের গভর্নমেন্ট তো পাশও করতে পারেনি। কারণ পাশ করতে হইলে আমাদের আমলে সেই 60s প্রথম দিকের থেকে আমরা যেটা দেখেছি 33 পাইলে অন্তত পাস হইতো, 45 সেকেন্ড ডিভিশন, 60 হইলে ফার্স্ট ডিভিশন। তো বলে যে পাস করতে পারেনি, আর পাস করতে পারেনি এই জন্য 33 পাইলে পাস। আচ্ছা 32, 31, 30 না হয় 25 পর্যন্ত ফেল ধরা যায়, কিন্তু উনি পাচ্ছেন 6, 7, 8, তো এটা তো পাসও হয় না, ফেলও হয় না। কারণ আমি ওনার শপথ গ্রহণের পরে তার সম্বন্ধে আমি 23 সেপ্টেম্বর লিখেছিলাম, 4:30 5টা লেখা আছে আমার কলাম। 23 নাকি 24-এর? 24 তো আন্দোলন হলো, জি। 5 সেপ্টেম্বর, 24 তো অগাস্টে। নাকি 25-এর কথা বলছেন আপনি? আপনার 2025 সালে উনি আসলেন কোন সালে? উনি তো আসলেন 2024-এর। হ্যাঁ, তো 24 তো আগস্টে, 8 আগস্ট, জি। আগস্টের 8 তারিখে। আমি 5 সেপ্টেম্বর লিখলাম আগাম। ও আচ্ছা। যে ওনার সম্বন্ধে আমার 4:30 পৌনে 5টা লেখা আছে। তো ওটাতে শেষ লেখাটাতে 5 সেপ্টেম্বর 2023 আমি লিখলাম যে ফিনিশিং দিলাম, এবার বাইরে শোনা যাচ্ছে অস্বাভাবিক কোনো সরকার হইলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। অ্যান্ড দ্যাট ডিড হ্যাপেন উইদিন 11 মান্থস। 5 সেপ্টেম্বর থেকে 5 আগস্ট 24, আচ্ছা। 11 মাসের মধ্যে। আচ্ছা। 3 দিন পরে উনি কলমা পড়লেন। তো এটা তো আগে আমি মন্তব্য করছি। এটার পরে ওনার কলমা পড়ার পরে যখন আমাকে প্রথম একটা টিভিতে ডাকলো, নাম এখন নাই বলি, আমি বললাম হি ইজ মানি লাভার। আচ্ছা। তারপরে তো 4-5 মাস ওনারা আমাকে আর ডাকেন না, লাইভ তো মুখ বন্ধ করতে পারে নাই। আরেক টিভিতে পরে দিয়ে বললাম হি ইজ নট অনলি মানি লাভার, হি ইজ অলসো পাওয়ার লাভার। আচ্ছা। আমার মূল্যায়ন, কারণ আমি সরেজমিনে তার সাথে পাশাপাশি বসে কথা বলি, এবং এনবিআর চেয়ারম্যান থাকতে তার নোবেল প্রাইজের ট্যাক্স নিয়ে যে জ্বালাতনটা আমাকে তার লোকজন করেছে। কিরকম? আরে এটা তো বলেছি আগে, আবার বলা লাগবে? বলেন তো, কি আমি সেটা জানি না। হইল উনি যখন নোবেল পেলেন তখন তো আমি সিটিং চেয়ারম্যান। তার লোকজন আমার কাছে গেল যে ওনার নোবেল মানির উপরে ট্যাক্স হবে না, এটা যেন একটা সার্টিফিকেট আমি দিই। আমি বললাম যে এনি রেমিটেন্স ফ্রম অ্যাব্রড থ্রু নর্মাল ব্যাংকিং চ্যানেল ইজ ট্যাক্স ফ্রি। ট্যাক্স ফ্রি? ট্যাক্স ফ্রি, এটা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের মধ্যে আছে। জি। ওটা দেখাই দিলাম, ওটার কপি দিলাম, তারা মানতে চায় না, তারপরেও যেন ব্যস্ত হয়ে গেল। এবং শেষ পর্যন্ত আমাকে তো নোবেল কমিটি সেখান থেকেও টেলিফোন করলো যে এটা যেন ট্যাক্স না হয় বা ট্যাক্স না হয়। আমি তারপরে যখন ওনার লোক আসলো তখন বললাম যে আপনি ইউনূস সাহেব পর্যন্ত পৌঁছতে পারেন কিনা ডাইরেক্ট আই ডু নট নো, বাট যেহেতু এটা নিয়ে আসছেন তার সাথে দেখা হলে বলেন যে এনবিআরের চেয়ারম্যান বদিউর রহমান বলেছে যে বদিউর রহমান যদি নোবেল পেত এটা ট্যাক্সেবল না হইলেও ট্যাক্স দিয়ে দিত। নোবেল পাওয়া একটা বড় সম্মান, সেখানে ট্যাক্সে কি যে বিরক্ত করলো। তখন আমি টের পাইলাম হি ইজ মানি লাভার। আচ্ছা। আর হি ইজ পাওয়ার লাভার টের পাইলাম এক বিয়ের অনুষ্ঠানে ইনসিডেন্টালি উনি দাওয়াত পেলেন, আমাকেও যে দাওয়াত দেওয়া হইল। তো আমাকে প্রোটোকল করার জন্য তার সাথে বসানো হইল, অনেকক্ষণ থেকে আমি থাকলাম, কিন্তু যেই ক্যামেরা আসলে আমি ওনার সাথে ছবি উঠাইনি। আচ্ছা। কারণ আমি এত বড় যেগুলোকে পছন্দ করি না তাদের সাথে ছবি উঠাই না। আপনি তাকে পছন্দ করতেন না? আমি ওই যে এইসব কথাবার্তা বড় বড় কথা আমার ভালো লাগতো না। আমি একটু জিজ্ঞেস করলাম যে স্যার আপনি এত বড় মাপের লোক, আপনাকে 1/11 সময় সরকার প্রদান করতে চাইলেও আপনি আসলেন না কেন? বললো যে তখন তো ওই কনস্টিটিউশনের 3 মাস মেয়াদ তত্ত্বাবধায়কের, তো সেই জন্য 3 মাসে তো কিছুই করা যাবে না, এই জন্য আমি রাজি হইনি। তো পরে ফখরুদ্দিন দেখা গেল তো 2 বছর থেকে গেল, আমাকে যদি 2 বছর কথা বলতো তাহলে তো আমি আসতাম। আচ্ছা। তখন আমি বুঝলাম হি ইজ পাওয়ার লাভার। এবং খোলা সিটি দিয়ে উনি পাওয়ারে আসতে চেষ্টা করেছিলেন ওই সময়, জি। কিন্তু খোলা সিটি বন্ধ করে ফেললেন। জি। তার মানে ইনিয়ে বিনিয়ে তিনি এর আগে 11-12 সালের দিকে আমার একটা লেখা ছিল যে তিনি যেভাবে কথাবার্তা বলেন তার চাইতে তিনি যে দল নিয়ে বলছেন সে দলে যোগদান করলেই তো পারেন। তো
তো তার পাওয়ারের প্রতি যে মোহ ছিল সেটা করতে গিয়ে তিনি ডাবল হিরো বা আরেকটা নোবেল পাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রয়োজনে অপ্রয়োজনে দরকারি বেদরকারি এই যে 133টা না কয়টা অধ্যাদেশ এগুলো করে ফেললেন। তো 2 দিনের যুগে বাতেরে যদি অন্ন বলে অস্থির হয়ে যায়, হয় না। বিদেশ থেকে আলী রিয়াজ বা এরে হায়ার করে এনে এগুলা করবে, হয় না। কারণ যেই দেশে থাকবেন সেই দেশের কালচারটা সংস্কৃতিটা কি চলে আসতে দেখতে হবে। এখানে 55 বছরের রাজনৈতিক পরিশীলতা আসে নাই, এখানে প্রতিহিংসা কড়াভাবে আছে। যেমন শেখ রেহানাকে একটা প্লট দিল ধানমন্ডিতে, মনে আছে? হ্যাঁ, তো বঙ্গবন্ধু জাতির পিতা তার মেয়েকে প্লট একটা না হয় দিলই, তো ওরকম প্লট বাড়িতে খালেদা জিয়াও পেয়েছেন না? জিয়াউর রহমান সাহেব যখন মারা যায় তখন তাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়া, ড্রাইভার, বাবুর্চির থেকে শুরু করে সব কিছু তাকে দেওয়া হইল না সরকারের তরফ থেকে, বাড়িয়ে দিল। তো ওই যে প্রতিহিংসা, সেই প্লটটা ক্যান্সেল করার জন্য সেখানে ধানমন্ডি থানা হলো এবং ওই একটা থানা উদ্বোধন করতে খোদ খালেদা জিয়া নিজে গেলেন, ঠিক আছে? আর তার বিপরীতে হাসিনা ওইটার প্রতিশোধী হোক বা যেভাবে হোক আসার পরে তাকে ন্যাক্কারজনকভাবে মইনুল্লাহর বাড়ির থেকে উচ্ছেদ করলেন। কেমন? তো এইগুলো এই প্রতিহিংসার রাজনীতির মধ্যে যদি আপনি হাসিনায় ইউনুসবাড়ি করবে আর ইউনুস এসে হাসিনাবাজি করা শুরু করবে, তাহলে টিকে থাকা যায় না। আচ্ছা, একটু ব্যালেন্স হইলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমরা আসবো। আমাদের সাথে রয়েছেন আশরাফ কায়সার। আমরা আসলে এই ধরনের আলাপ সাধারণত প্রতিদিন টকশো করি, তো মানে প্রতিদিন কেউ না কেউ রাজনৈতিক দলের থাকেন, সো আলোচনাটা ওইভাবে জমে। তো আজকে আমরা একটু ভিন্ন দিকে আলোচনা করছি, যেহেতু আপনাকে পেলাম। আশরাফ কায়সার, আপনাকে আজকের দিনের আলোচনার কথাই একটু বলতে চাই যে আওয়ামী লীগের নিষিদ্ধ, আপনি দেখেছেন যে একটা বিল যেটা অস্থায়ীভাবে, অর্থাৎ ইউনুস সরকারের সময় যেটা হয়েছে সেটা আজকে বিল আকারে পার্মানেন্টলি তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কথা বলেছে এবং একটা বিল পাশ করেছে। এখন আইন নিষেধাজ্ঞা দিয়ে একটি প্রাচীন রাজনৈতিক দলের আদর্শ বা তাদের যে জনভিত্তি আছে, আপনি বিভিন্ন সময় বলেছেন, সেটা কি নির্মূল করা সম্ভব? যখন অন্তর্বর্তী সরকার অর্ডিন্যান্স দিয়ে এটি করছিল, এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছিল, আমি তখন থেকে বলেছি রাজনৈতিক দলের ব্যাপারে এক্সিকিউটিভ অর্ডারে তাদের কার্যক্রম নিষিদ্ধ করাটা মোটেই কোনো টেকসই পদ্ধতি না, এবং এটি আমার মনে হয় ভুল সিদ্ধান্ত ছিল অন্তর্বর্তী সরকারের। কেননা দেখুন, আওয়ামী লীগ যে 16 বছর অপশাসন করেছে, ব্যাংক লুট করেছে, তারপরে আয়নাঘর, গুম খুন এগুলো করেছে, বিরোধী মত দমন করেছে, 3টি নির্বাচন গুম করেছে, শেষে গণহত্যা করে পালিয়েছে, এগুলো সব সত্যি। কিন্তু এই কার্যক্রমের সাথে দলের প্রধান শেখ হাসিনা, যিনি প্রধানমন্ত্রীও ছিলেন, এবং তার যে টপ কমান্ডাররা তারা যুক্ত ছিলেন। তারপরে ধরেন আমি আরও 500, 600 কিংবা 1000 মানুষকেও দেখতে পাই যারা মন্ত্রী ছিলেন, যারা পাওয়ার হোল্ড করতেন। বদিউর রহমান সাহেব যেমন করে পাওয়ার হোল্ডের কথা বলছিলেন। এখন আপনি আইনের পথে আগাবেন। আইনটি হচ্ছে যে দেশে একটি গণহত্যা হয়েছে, প্রচুর মানুষকে অন্তর্ধানের শিকার হতে হয়েছে, গুম খুন করা হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। এর সব কিছুর জন্য বাংলাদেশে আইন রয়েছে তদন্ত করার এবং বিচার করার। আমরা অন্তর্বর্তী সরকারকে দেখলাম শুধু এই সব ব্যাপারে না, অন্য অনেক ব্যাপারেই যথোপযুক্ত মামলাটি হলো না, তদন্ত হলো না, সবাইকে মানে হত্যা মামলার আসামি করে জেলে পুরিয়ে রাখা হলো। এমনকি মিডিয়ার কোনো ব্যক্তিবর্গকে, যাদের ব্যাপারে আমাদের ভিন্ন অবজারভেশন আছে, তাদের ক্ষমতার অপব্যবহার, অপকীর্তি এসব নিয়ে। এখন আপনি যখন একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলে কি হয়, আমাদের কাছে সর্বশেষ উদাহরণ জামাতে ইসলামী। সেই যে আপনার মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হলো 2012-13 সাল থেকে, তারপরের থেকেই কিন্তু সংগঠন হিসাবে জামাতকে নিষিদ্ধ করা যায় কিনা এই আলোচনা হচ্ছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন ওই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, উচ্চবাচ্য করেছে, সিদ্ধান্ত নেয়নি। শেষে কবে নিল? তার পলায়নের 72 ঘন্টা আগে সিদ্ধান্ত নিল। তখন কে কাকে নিষিদ্ধ করে? যিনি নিষিদ্ধ করলেন তিনি এক কাপড়ে দেশ থেকে পালিয়ে গেলেন, আর যাকে নিষিদ্ধ করা হলো তিনি আপনার অভ্যুত্থানের একটা বড় কর্ণধার হিসাবে সামনে চলে এলেন।
আচ্ছা, জামাতি ইসলামী এবারের নির্বাচনে যথেষ্ট ভালো করেছে, আপনি খেয়াল করেছেন। এর একটা বড় কারণ হচ্ছে যে মানুষ নিপীড়িতের পক্ষে দাঁড়ায় এবং জামাতের উপরে যেই অত্যাচার হয়েছে সেটি দেখেছে এবং এক ধরনের ধর্মীয় রাজনীতির একটা জোয়ার বা প্রভাব শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারটি বিএনপি এবং জামাতের লোকজন বা জামাতের প্রতি অনুরক্ত লোকজনের সংখ্যা বেশি ছিল, তাদের কারণে জামাত নির্বাচনেও ভালো করেছে। তার মানে হচ্ছে কৃত্রিম উপায়ে আপনি যে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে চেয়েছেন সেই দলটি কিন্তু তার থেকে 3 গুণ শক্তি নিয়ে এবারের নির্বাচনে ফলাফল করেছে। কাজে আমাদের সবচেয়ে সাম্প্রতিক উদাহরণটি হচ্ছে তাই। আওয়ামী লীগ কিন্তু জামাতে ইসলামী না, মানে উদাহরণটি টানছি একটি সংগঠনের সম্পর্কে বলার জন্য। আওয়ামী লীগের এই দেশের যে শিকড়ের সাথে সম্পর্ক, ভালো শাসন, খারাপ শাসন, অপশাসন, যত কথাই বলি, তার একটা জনভিত্তি আছে এবং নির্বাচনে তার প্রতীকের একটা দারুণ জোয়ার তৈরি হয়, গুরুত্ব আছে। হ্যাঁ, তাদের অপশাসনের কারণে তাদের নেতৃবর্গরা প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে, কেউ এখনও আত্মগোপনে আছে, তাদের স্পিকার 2 দিন আগে ধরা পড়লেন, এই সব কিছুই সত্যি। এখন আমি বলবো যে দেখুন, আমরা এই সরকারের কাছ থেকে প্রতিহিংসার রাজনীতি আশা করিনি। সরকার প্রধান তারেক রহমান একথা নিজেও বারবার বলেছেন যে আমরা ইনক্লুসিভ রাজনীতি করতে চাই, কারণ একটা দেশের রাজনীতি ছাড়াও আরো অনেক কর্মকাণ্ড আছে, অর্থনীতি আছে, ব্যবসা আছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে। কি আশা করেন নাই এই বিলটা পাস হওয়া উচিত হয় না এই সংসদেও? দেখুন, আমার মনে হয় যে এখানে আলোচনা হওয়া উচিত ছিল। আপনাকে একটা কথা বলি, এই যে রিকনসিলিয়েশনের কথা বলি, সেটির তো একটা গুরুত্ব আছে। এখন আমি বলছি না কিন্তু যে আপনি চিহ্নিত অপরাধীদেরকে রাজনীতিতে আশ্রয় দেন, যে যারা এই দলগুলোর কেউ কেউ সেটি নির্বাচনের সময় করার চেষ্টা করেছে আওয়ামী লীগের ভোটের লোভে, আমি তা বলছি না। কিন্তু আপনি সংগঠন হিসেবে আওয়ামী লীগকে যদি ন্যাচারালাইজড হতে না দেন, তাহলে কিন্তু তারা উগ্রপন্থার দিকে যাবে, তারা অনেক অনিষ্ট করার চেষ্টা করবে। আপনি জানেন যে এখন অপোজিশন আন্দোলনের ডাক দিচ্ছে, ইউ নেভার নো, ওই আন্দোলনে তারা অংশগ্রহণ করবে এবং জনজীবনকে অস্থির করার যথেষ্ট ক্ষমতা কিন্তু তাহলে কি করা যেতে পারতো না সেক্ষেত্রে? আপনার ছোট পরামর্শ। না, সেক্ষেত্রে আপনাকে বাছবিচার করতে হতো যে আপনি ডিমার্কেশনটা দেন যে যারা গণহত্যার সাথে যুক্ত, যারা অপশাসনের সাথে যুক্ত, তাদের রাজনীতি করার অধিকার নাই, এটি আপনি বলতে পারেন। কিন্তু সংগঠন হিসাবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এটি মনে হয় একটু হার্শ ডিসিশন এবং এটি হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা। কিন্তু সেক্ষেত্রে কে চিহ্নিত করে দেবে যে উনি গণহত্যার সাথে যুক্ত আর উনি যুক্ত না? ফারাবী, ঘটনাটি ঘটেছে 2 বছর আগে, আমাদের সবার চোখের সামনে প্রচুর ফটোগ্রাফ আছে, ভিডিও আছে, ডকুমেন্ট আছে, আপনার ট্রাইব্যুনাল হয়েছে, আপনার অনেক মামলা হয়েছে। কাজে আপনার কাছে কি তথ্য উপাত্তের কোনো অভাব আছে? আপনি দেখুন, আওয়ামী লীগ এখন বেকায়দায় এবং যথার্থ কারণেই বেকায়দায়, আমি তাদের প্রতি করুণা দেখাচ্ছি না, কিন্তু আপনাকে তো এই বাছবিচারে যেতে হবে। একটি রাজনৈতিক দলের কর্মীর রাজনীতি করার অধিকার আছে কি নাই, এটি আপনাকে দেখতে হবে। এমনকি আপনি বলতে পারেন যে তাদের মানে রিফাইন্ড আওয়ামী লীগ, যে কথাটা আমরা বারবার বলছি, এমনকি আওয়ামী লীগের নাম পরিবর্তনের কথাও হতে পারে। বাংলাদেশের ইতিহাসে জামাতি ইসলামীও 75-76-এ নাম পরিবর্তন করে আশ্রয় নিয়েছে। জামাতি ইসলামী গত 16 বছরে আওয়ামী লীগের ভিতরে ঢুকে, ছাত্রলীগের ভিতরে ঢুকে রাজনীতি করেছে। কিন্তু এই জায়গায় এখন পর্যন্ত অনলাইনে তাদের যতটুকু অ্যাক্টিভিটি দেখা যায়, সেখানে দলের প্রধান শেখ হাসিনা ছাড়া এই দলকে এখন কে হাল ধরবে? তো এবং তারা কেউ মানবে না, এরকম বিষয়গুলোই সামনে আসে। দেখুন, এটি কিন্তু একটি আলোচনার দাবি রাখে, বিতর্কের দাবি রাখে। আপনি যে কথাটি বলছেন সেটি সত্যি, তার সাথে আমি আরও যুক্ত করি, তাদের অনেক কর্মী, নেতা এবং সমর্থকদেরকে আমরা এখনও কোনো অনুশোচনার জায়গায় দেখছি না। তারা এখনও উগ্রবাদী কথাবার্তা বলছেন, তারা প্রতিদিন তাদের এই সাম্প্রতিক অতীতকে অস্বীকার করে তারা একটা অদ্ভুত কথা বলছেন, যেটি আমাদের কাছে গ্রহণযোগ্য না। এই সবই সত্য, কিন্তু আমরা কি চাই আমি আপনাকে বলি। আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তার টপ কমান্ডারদের বিচার চাই। তারা 1400 মানুষকে হত্যা করেছে, 27,000 মানুষকে পঙ্গু করে গেছে। তার বিচারটি কি আপনি করতে পারছেন? এটির দিকে আপনাকে আগে নজর দিতে হবে। দেখুন, আমরা রেটোরিক্সে বিলিভ করি না। আপনি সরকার হয়েছেন, অন্তর্বর্তী সরকার কিংবা বিএনপি সরকার, আপনি একটি অধ্যাদেশকে আইনে পরিণত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেললেন, তাতে আমি কি পেলাম? আমার সন্তান তো জীবন দিয়েছে।
আমি চাই আমার সন্তানকে যারা হত্যা করেছে বাংলাদেশের আইন অনুযায়ী তার শাস্তি হবে। আমরা 100 বছর বলতে পারবো এরকম অপরাধ করলে এরকম শাস্তি হয়। আচ্ছা। সেই জায়গাটিতে নজর দেওয়া দরকার। এবং আপনি খেয়াল করেছেন গত 18 মাসে আমরা বিচারে কত দূর এগোতে পেরেছি। আপনি যত সামনে সময় যাবে দেখুন এই সোসাইটিতে আমরা চিনি কারা বিএনপি করে, কারা আওয়ামী লীগ করে, কারা জামাত করে। তারা একে অন্যের সাথে কখনো কখনো সম্পর্কিত, কখনো কখনো ব্যবসায়িক সম্পর্কের অংশীদার। কাজেই এই জায়গায় যেন চোরাগলিতে আমাদের দাবি হারিয়ে না যায়। আচ্ছা, আপনার কথা পরিষ্কার। আপনি আপনার আলোচনার মধ্যে স্যার আপনি খেয়াল করেছেন, তিনি বলেছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে পারে। আপনার কি মনে হয় আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে পারে? আপনার জামাত নিষিদ্ধের কথা যেটা বললেন, জামাত নিষিদ্ধ হওয়ার সময় হাসিনা শেষ মুহূর্তে যেটা করলো, আমি তখন একটা টেলিভিশনে লাইভ টক শোতে বললাম, এখন জামাত নিষিদ্ধ কেন করা হচ্ছে, ওয়াই? তখন অনেকে আমাকে বলল যে সারা জীবন তুমি মুক্তিযুদ্ধের বিরোধী হিসাবে জামাতের সমালোচনা করলা, আমরা তো দল হিসাবে তাকে নিষিদ্ধ কেন করতেছে এখন? ইনু মিনু কাদের কথায় যদি করে তাহলে তো সেটা সিজন্ড পলিটিশিয়ানের কাজ হলো না, তাহলে সেটা ঠিক হয় নাই। তদ্রূপ আমি এখানে প্রথম প্রফেসর ইউনূস কি বলছিলেন যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা আমাদের কাজ না, এটা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে, এরকমই তো কথা ছিল। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না, কিন্তু যেই ছেলেফেলেরা যমুনার সামনে গিয়ে একটা বেস্কি দিল, বেস্কি দেওয়ার পরে বলল যে কায়দা করে বলল দল নিষিদ্ধ করি নাই, কার্যক্রম নিষিদ্ধ করলাম। জি, তখন তো এইভাবে শুরু হইল। তো ইউনূস সাহেবের পুরো সরকারটাই তো চললো তিনি আকবরের বৈরমখা হিসেবে কাজ করেছেন, নূতন যারা আসছে তাদেরকে লালন পালন করলেন, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙল, ও ভাঙার সময় কথা নাই, ভাঙার পরে যাই একটু সামান্য বিবৃতি দিল। এই অবস্থার মধ্যে দেখা যায় এখন ওই মব হচ্ছে না কেন? তাহলে তার ব্যাকিংয়ে এগুলো হয়েছে সবসময়। দল নিষিদ্ধ করে কোনো সমাধান হবে না। আপনি ফেয়ার ইলেকশন করে দলকে উইড আউট হইতে দেন। মুসলিম লীগ আলীকে ভোটের মাধ্যমে মূলি করে দেন, আওয়ামী লীগ ভোটের মাধ্যমে মুসলিম লীগ হয়ে যাক। আপনি ভোটে আসতে দেবেন না, জোর করে তাকে বাদ দেবেন, তারপরে বললেন ইনক্লুসিভ ইলেকশন। তো এই ইনক্লুসিভ বানান কেমনে হয়? এটা তো এক্সক্লুসিভ হয়ে যেতেছে, এটা তো এক সাইড বাদ দিতেছেন আপনি। তো এইটা এই নির্বাচনে আওয়ামী লীগকে আনা দরকার ছিল, অবশ্যই দরকার ছিল। আপনি এই নির্বাচনে আনলে বরং অন্তর্বর্তী সরকারের জন্য ক্রেডিবিলিটি ভালো হইতো, অন্যদের জন্য হতো যারা রাগ তারা ভোট কম দিত। আওয়ামী লীগের যে ভোট আছে 34%, 35%, সেখানে যদি অনেক ভোট কম পেত তাহলে আওয়ামী লীগের একটা শিক্ষা হতো। ভোট আপনি ফেয়ার দিবেন, ইলেকশন ইনক্লুসিভ বলবেন, হ্যাঁ, এইগুলা বলে কাজের বেলায় বলবেন যে তুমি বাদ। তো একটা বড় শক্তিকে যে বাদ দিলে কারা ইলেকশন করলো? বিএনপি, বাজাদ আর কে? বাজাই। বাজাদকে বাজাদ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ও বিএনপি, আচ্ছা সরি, বাজাদ আর বাজাই, বাজাইকে বাংলাদেশ জামাত ইসলাম। ও আচ্ছা সরি। তো বাজাদ বাজাই এরা কারা? এরা তো এক দল, আগের সরকারের লোক, সবসময় ছিল না। এক ফোঁটা রহমতের জন্য বাজাদের পিছনে ঘুরছে না, তাদের মন্ত্রী হয়েছে না। ওই সময় আমি সরকারে ছিলাম, তো চাকরি করেছি। তো এখন ওরা আবার এ টিম বি টিম, এরা যখন আমরা আর মামারা হয়েছে, আবার জাতীয় পার্টিকে নিয়ে করেছে, ঠিক এবারের ভোটটা তো তাই হয়ে গেছে। তার মধ্যে আবার একটা মজা ঘটলো, যারা কিছু ক্রেডিবিলিটি নিয়ে দাঁড়াতে পারত, জানাফা জাতীয় নাগরিক পার্টি, যেটা আপনাদের এনসিপি, ওরা যে জামাতের পকেটে ঢুকে গেল, ঢুকে লাভবানকে কাকে করলো? জামাতকে করলো। বড় বট গাছের তলায় শেখ মুজিব যখন বঙ্গবন্ধু হিসাবে, জাতির পিতা হিসাবে একক নেতৃত্বে ছিলেন, তখন 3 মুজিবের একটা আঁতাত হয়েছিল। মুজিব 3 ময়ের আঁতাত, মুজিব, মুজাফফর, মনি সিং, মনে আছে তো? আচ্ছা, এগুলা প্রচুর লেখাপড়া না করলে মনে থাকবে না। মুজিব, মুজাফফর, মনি সিং, 3 ময়ের একটা আঁতাত হয়েছিল। তো তখন আমি একটা আর্টিকেল লিখছিলাম যে 3 ময়ের যে আঁতাত, এর মধ্যে একটা মতো বট গাছ, আর 2টা তো শিশন্দি ছাগলের 3 নম্বর বাচ্চাও না। তো এই জাতীয় আঁতাতে কাজ হয় না। এখন এইবার যে ভোটে জামাত এত সিট কি পেত? আপনি টোটাল যদি হিসাব করেন, বিশ্লেষণ করেন, জানাফার যে কয়টা ভোট আছে, এনসিপির যে পার্সেন্টেজ,
মার্জিন যেই মার্জিনে জামাত জিতেছে সেখানে এদের ভোটগুলা বাদ দিলে দেখা যায় জামাত অনেক সিটে হারে, তাহলে লাভবান হইল জামাত। মাঝখান দিয়ে বি টিম হয়ে গেল জানাফা। এরা একেবারে ভোট যদি সিট যদি দুইটা নাও পেত, শক্ত হয়ে থাকতো, তাহলে এদের ভবিষ্যৎ ছিল। কারণ আমি 12 সালে লিখছিলাম প্রয়োজন একটা রাজনৈতিক তৃতীয় শক্তি, যে আমরা হাসিনা খালাদার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই। এটা পাবলিশড, আমি এখন নতুন কথা বলি না, কারণ নতুন বললে বলবে যে দল বদলায় কথা বলে, এরকম। ওই আগেরটাই বলতেছি, হাসিনা খালেদার জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি চাই, অর্থাৎ তৃতীয় রাজনৈতিক শক্তির দরকার। এই জানাফাটা তৃতীয় রাজনৈতিক শক্তি হইতে পারত যদি এই বি টিমে না যেত, লেজুর ভিত্তি না করতো, ওদের উঠাই দিল। তাহলে দল নিষিদ্ধ করাটা করে আপনি রাজনীতি চলে যাইতো। মুসলিম লীগের আলিমান রাজির একটা দল ছিল না, হ্যাঁ, তারপরে বড় দল থেকে ভাগ হয়ে অন্যের একটা হইল না, কর্নেল অলির একটা দল হয়েছে না, কোথায় এটা? কর্নেল অলি এসে ঢুকে গেল কোথায়? জামাতের মধ্যে। হয়তো বি চৌধুরীর দল ছিল, তার বি চৌধুরীর দল ছিল, এবং বি চৌধুরী পরে কি হইলো, রেল লাইনে দৌড় দিল না, কাদের সিদ্দিকী কি একটা দৌড় দিল, কাদের সিদ্দিকী মূল থেকে যাইয়া সেখানে গেল। তো আপনি রাজনৈতিক দলকে তার মতো দেন। আর জাতীয় পার্টি ভেঙে কতগুলো হইল। আওয়ামী লীগের মিজান সাহেব ছিল না একজন, বহু আগে, আওয়ামী লীগ মিজান, এইভাবে নামটা হইল। মূল দলের বাইরে গিয়ে কেউ তেমন সুবিধা করতে পারে না। তারপরে দল বন্ধ করে দিতে নাই, দল তো নিজে নিজে মরে যাবে। আচ্ছা, আপনি ফেয়ার ইলেকশনে যান, ভোট দিবে না, নিজে মরে যাবে। সাইনবোর্ড দিয়ে একজন না দুইজন না দল দিয়ে তো রাজনৈতিক দল হয় না। বাংলাদেশে কি নিবন্ধিত কতগুলো দল আছে? আমি বলি যে বাবারে, দলগুলোর নাম দিয়ে যদি এখন বিসিএস পরীক্ষা দিতে বলো, আমি তো ডাব্বা মারবো, তাও পারবো না। আচ্ছা আচ্ছা, এখন বিসিএস আপনার দিতে হবে কিনা, আর দেওয়া লাগবে না মনে হয়। আপনি একটু বলবেন যে আপনি সবসময় জামাতকে নিয়ে সমালোচনা করেছেন, তারা এই নির্বাচনেও ধরেন প্রায় 32% ভোট পেয়েছে, তারা এতগুলো আসন পেল, মানে এই যাবৎকালে সবচাইতে বেশি। এখন বলছেন যে আওয়ামী লীগ না থাকলে হয়তো তারা, আওয়ামী লীগ থাকলে হয়তো এই লেভেলে যেতে পারতো না। জামাতের গ্রহণযোগ্যতা বা তারা যে আস্থার জায়গাটা মনে হচ্ছে কি দেশে বাড়ছে, তারা জনপ্রিয় হচ্ছে ধীরে ধীরে? আমি সবসময় জামাতের রাজনীতির সমালোচনা করি, কথা ঠিক না। জামাত নিষিদ্ধ করার পরে আমি ওটার বিরুদ্ধে বলেছি লাইভ টিভিতে, যেদিন নিষিদ্ধ করলো তার সাথে সাথে বলেছি। জামাতের কিছু কাজের আমি প্রশংসা করেছি, এবং সে প্রশংসা করার পরে ও দোকানদার জামাত মনে আছে, বলে স্যার আমরা জামাত ক্ষমতা আসলে আমরা একটা কিছু বানাবো। কি বানাবে? কিছু একটা বানাবে আপনাকে? হ্যাঁ, যেহেতু কি জন্য বলে যে আপনি বলছেন না আমাদের জামাত সম্বন্ধে, জামাত খুব সুশৃঙ্খলিত দল। বললে আমি বলছি যে কমিউনিস্টের সাহিত্যেও এরা খুব নিয়ম কানুন মানে চলে। জামাত আচ্ছা, জামাতের শৃঙ্খলা, রেজিমেন্টেশন, এটা তো আপনার ধাপে ধাপে। আপনি আজ পর্যন্ত জামাতের বিরোধী দল কয়জন পাইছেন? বিরোধী প্রার্থী কয়জন? একজন না দুইজন বোধহয় হয়েছে মেয়র। প্রার্থী দেওয়ার সময় জামাতের বিরোধী আছে। ওদের চেইন অফ কমান্ড এবং টোকন কি হওয়া, যে ধারাবাহিকতা, সেগুলা প্রশংসনীয়, তারা নিয়ম মানে। এক। দ্বিতীয় হইল, আমি এর আগে বলছিলাম, আমার দূরসম্পর্কের একটা আত্মীয় ওই খালেদা জিয়ার শেষের আমলে জামাতের পক্ষ হয়ে আন্দোলনে কোথায় আসে, সে জেলে গেল। তো 2-3 মাস সে কাশিমপুর জেলে ছিল। তার মাকে জিজ্ঞেস করলাম, কি গো একমাত্র উপার্জনক্ষম সত্য তোমার ছেলেটা তো জেলে। তো সে আমারে বলে যে চাচা আল্লাহর কাছে দোয়া করেন আমার ছেলেটা আরও 6 মাস জেলে থাকুক। আমি বলি কেন মা? বলে যে ছেলে রোজগার করে যা খেতাম, ছেলে জেলে থাকাতে তো ভালোবাসি। পার্টি, কারণ পার্টি ওই পরিবারের কেয়ারটেক করে, সব কিছু দেখে। বলে যে আমি তো চাচা আগের থেকে ভালো আছি। আচ্ছা, এটাও জামাতের একটা গুণ। তার কিন্তু ওই যে আওয়ামী লীগের লোকজন কি এটা দেখে না, বিএনপির লোকজন কি এরকম দেখে না। কারণ আমি যখন প্রথম মিরপুরে আসলাম, তখন আমাকে বাংলা কলেজের এক আওয়ামী ফান্ডা টেলিফোন করলো যে আমাদের ছেলেপেলেরা জেলে আছে, অমুক যাবে, কিছু টাকা দিয়ে। আমি তা হঠাৎ করে আমার কেমনে নজরে ফুললো। তখন আপনি কি সচিব? না, আমি রিটায়ার করে চলে আসছি। বলে যে আপনি এনবিআরএস চেয়ারম্যান ছিলেন। ধারণা এনবিআরএস চেয়ারম্যান মানে অনেক টাকা আছে। আমি বললাম যে শুনেন, আপনি যেভাবে বলতেছেন, যদি কোনো কাজ করা লাগে, ড্রেন পরিষ্কার ডাইখেন, গায়ে খেটে করে দিতে পারবো, টাকা দিতে পারবো না। পরিষ্কার কথা, টাকা দিতে পারবো না। কি করবেন, মারবেন, নাহলে যেটা করবেন। আমি চিনি এগুলো। জামাতের 2 মন্ত্রীর সাথে তো আমি কাজ করেছি। যখন
নিজামী এবং মুজাহিদি মন্ত্রী ছিলেন, ওই দুই মিনিস্ট্রিতেই ছিলেন আপনি? মিনিস্ট্রিতে না, আমি ক্যাবিনেটে ছিলাম। আচ্ছা। আমি ক্যাবিনেট ডিভিশনে জয়েন্ট সেক্রেটারি। তো ওদের কাজকর্ম আমি দেখেছি না, তাদের একটা কোয়ালিটি আমি তখনও দেখেছি। তারা পার্টি মিটিং করার সময় সরকারি পয়সার থেকে আপ্যায়নও খেত না, পার্টির পয়সা দিয়ে খেত। আর আমাদের অন্য পার্টির ওরা তো মন্ত্রীতে গেলে সেগুলো এভাবে গয় হরর দেয়। আপনি আমলা বলেন, অন্যরা বলেন, সার্কিট হাউসে গেলে অনেক ভাড়াও তো দেন না রুমের, অত তো টিএ দিয়ে পায়। তাদের সেটাও তো একটা শৃঙ্খলাবদ্ধ নিয়ম আছে। কিন্তু অসুবিধা হইল একটা, এত রেজিমেন্টেড যদি একবার বলে দিতে পারে যে বদিউর রহমানের পা কেটে রক কেটে দাও তাহলে বেসতে যাবে, তাহলে নির্ঘাত কেটে ফেলবে, ওটা আর কোনো সস্তে নাই। কারণ কমান্ডটা তো এরকম, প্রসিড অন, হ্যাঁ পড়ে যাবে কুফির মধ্যে হিটলারের অর্ডার এরকম, ওইভাবে আর কি। এই একটা অসুবিধা, ওখানে আর চিন্তা করে না। ওটা আমি নিজে দেখছি। ওটা বলার পরে তারা খুশি। বায়তুল মুকাররমে মিটিং হইতেছে, তো মিটিংয়ের সময় আমার দেশি এক ছেলে পাইলাম, তখন তো ছিল ইসলামী ছাত্র সংঘ আগের কথা, আর পরে ছাত্র শিবির হইল। বললাম যে তুমি নামাজে গেলে না, তোমরা এত ইসলামের কথা বলো টলো। বলে যে আমার এখানে ডিউটি দেয়া হয়েছে, আরেকজন নামাজ পড়ে সেখানে দাঁড়াবে, তারপর আমি নামাজে যাব। আমি বললাম তো এটা কী হইলো, আল্লাহর অর্ডারের চাইতে কি তোমার বান্দার ডিউটি বেশি? পটাপট আমার জবাব দিল, মক্কা শরীফে দেখেন না নামাজ পড়ার সময় গার্ড থাকে, সিকিউরিটি থাকে, ও কি তখন নামাজ পড়ে নাকি? তাহলে ওদের হিসাবটা এভাবে আছে। আচ্ছা। এবং তারা না সেই কারণেই কি তাদের সমর্থন এখনো তারা যেটা আছে লোকজনের সমর্থনও, যেটা বললেন, যেহেতু আওয়ামী লীগ নাই এবং এটা সরকারও দেখছে। একটা কথা উঠছিল বাগানে হাঁটার সময়, জেনারেল পাবলিকের সাথে মিশিত, বললো যে আওয়ামী সরকার দেখলাম, বাজাদের সরকার দেখলাম, জাফার সরকার দেখলাম, এখন বড় দলের মধ্যে জামাতের সরকারটা দেখা বাকি ছিল। তো এটা আমি এক টিভিতে বলছিলাম যে জামাতের সরকার এইবারের বেলায় আসবে না। এবং আমি একটা কড়া কথা বলেছিলাম, এই জন্য কিছু জামাত আমার এলাকাতে আমাকে বলছে যে এত কিছু আমাদের ভালো বললেন, এটা বললেন কেন এরকম। আমি বলছিলাম যে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ, এটার লেখক বলছিলেন 6টা বানর যদি কন্টিনিউয়াস মিলিয়নস অফ ইয়ার 6টা টাইপ করতে থাকে এবং অল অন এ সাডেন হঠাৎ যদি একটা বানরের পার্টিকুলার কন্টিনিউয়াস টাইপে যদি শেক্সপিয়ার একটা সনেট টাইপ হয়ে যায়, তাহলে এটা কেমন একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। মিলিয়নস অফ ইয়ার 6 বানর টাইপ করে, কিন্তু এক বানরের কন্টিনিউয়াস টাইপে সনেট হয়ে গেল। তা আমি তখন বলছিলাম যে এই সনেট টাইপটা যেমন একটা অ্যাক্সিডেন্ট, অরিজিন অফ লাইফে উনি বলছেন, জামাত যদি এইবার ইলেকশনে ক্ষমতা আসে সেটা হবে এইরকমই একটা অ্যাক্সিডেন্ট। সিট একটু বেশি পাবে, ভোট একটু বেশি পাবে, কিন্তু এত বেশি কেন ফেলু? ওই জানাফার কারণে। জানাফা যদি ওদের কাছে না ভিড়ত তাহলে জামাত এত সিটও ভিত না, এবার পরের বার দেখা যেত সেটা। আপনি কি এটা মনে করেন যে ওই জানাফা মানে এনসিপি, জি, আপনি এনসিপি যদি তাদের সাথে না থাকতো তাহলে কি একটা সিটও পেত? কারা? এনসিপি সিট পেত কিনা, পেত না হয়তো, একটাও পেত না, ধরে নিন পেত না। এখন আপনি সিটের জন্য নৌকার মার্কা নিয়ে যদি ইনুমিনুরা আসে, হ্যাঁ ওরা যদি আসে, এদের সিলে আসে, তো এরাও যদি সেটাই করে তাহলে এরা নতুনত্ব পার্থক্যটা কি? আচ্ছা আচ্ছা, আশরাফ কায়সার, আলোচনা শুনছিলাম আমরা একদিকের, আপনাকে আরেক দিকের প্রশ্ন করি। হলো বিসিবির আপনি দেখলেন একটা কমিটি, অ্যাডহক কমিটি করা হলো, সেখানে তামিম ইকবালের নেতৃত্বে তাকে প্রধান করে একটা কমিটি গঠন করা হলো। তার আগে যেভাবেই হোক বিতর্ক থাকলেও একটা নির্বাচনের মাধ্যমে একটা বিসিবির কমিটি কিন্তু ছিল, যারা নতুন করে মামলা করবেন বলে আজকে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন। এই ব্যাপারটা, এবং সেইখানে এই কমিটির যে অ্যাডহক কমিটি, সেখানে 4-5 জনই হচ্ছে মন্ত্রীদের ছেলে, যেটা নিয়ে আজকে হাসনাত আবদুল্লাহ সংসদে বলেছেন যে বাবার দোয়া ক্রিকেট বোর্ড। তো এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? এই বিষয়টা বলার আগে আমি বিষয়টা আওয়ামী লীগ নিষিদ্ধ করা, কার্যক্রম নিষিদ্ধ করা সম্পর্কে আপনাকে একটু বলি। আমাদের গত 55 বছরে অনেকভাবে রাজনৈতিক দল ভাগ করা, নেতৃত্বের কোন্দল তৈরি করা, 2 নেত্রীকে বিদেশ পাঠিয়ে দেওয়া, এইসব চেষ্টা আমরা দেখেছি, কোনোটাই তেমন সফল হয়নি। এর কারণ হচ্ছে সামরিক গোয়েন্দা সংস্থা দিয়ে
আপনি নেতাকে গুম করতে পারেন, ড্রয়িং রুমে স্থায়ী কমিটির মিটিং বসাতে পারেন, কিন্তু রাজনৈতিক দল সেই পথে কখনো আগায় না। যেমন আমরা 1/11-এর সময় দেখেছি, এমনকি আওয়ামী লীগের শেষ নির্বাচনে আমরা দেখেছি বিএনপির দুজন লোককে হটিয়ে নিয়ে কি করে তাদেরকে এমপি করা হয়েছিল। এখন তারা কোথায়? তারা দলছুট এবং তারা কিন্তু অস্তিত্বহীন। রাজনীতি একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং সেখানে আপনাকে রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়েই রাজনৈতিক মতাদর্শের কাউন্টার করতে হবে বা উত্তর দিতে হবে। দেখুন, আপনি কেমন ভাববেন বা দেখবেন যদি আওয়ামী লীগের লোকরা তাদের নেতৃত্বের ব্যাপারে সমালোচনা করতে শুরু করে, পাল্টা নেতৃত্ব দাঁড় করায়, নতুন আওয়ামী লীগ তৈরি করে, আওয়ামী লীগের নতুন দল তৈরি করে। আমরা দেখেছি না, আব্দুর রাজ্জাক বাকশাল করেছিলেন, মহিউদ্দিন আহমেদ আওয়ামী লীগের, পাল্টা মিজান চৌধুরী আওয়ামী লীগ মিজান, আওয়ামী লীগ মালেক, এগুলো তো আমরা দেখেছি। কাজেই আপনাকে অর্ডিন্যান্স করে অথবা এক্সিকিউটিভ অর্ডারে দল নিষিদ্ধের চেয়ে, কার্যক্রম নিষিদ্ধের চেয়ে আপনি রাজনৈতিক প্রক্রিয়াকে, রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি যদি ধরেন আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যেতে পারে, এটি আমার বদ্ধমূল ধারণা। কেননা এবারে নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগকে অংশ নিতে দিতেন, এমনও তো হতে পারতো একটা ফেয়ার ইলেকশনে একটি আসনেও আওয়ামী লীগ বিজয়ী হয়নি। ইতিহাসে এটি লেখা থাকতো, বাংলাদেশে আওয়ামী লীগ একটি আসনেও বিজয়ী হয়নি যে নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়েছে। আমাদের জন্য রাজনৈতিক অঙ্গনের পর্যবেক্ষক হিসাবে এই ধরনের তথ্যগুলো অনেক বেশি জরুরি। ঠিক আছে, এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কে আমি বলি। আমি 50 দিন বয়সী বিএনপি সরকারের অনেকগুলো কার্যক্রমকে আমার মনে হচ্ছে যে অস্থিরতার সাথে হচ্ছে, দলীয় দৃষ্টিকোণ থেকে হচ্ছে এবং ভীষণ লোক দেখানোভাবে হচ্ছে, পরিবর্তিত বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার সাথে মানানসইভাবে হচ্ছে না। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে বিদায় করে আরেকজনকে বসানো হলো। আপনি অবশ্যই একজনকে অব্যাহতি দিতে পারেন, কিন্তু সেটির একটি গ্রহণযোগ্য পদ্ধতি আছে। যেমন দুদকের চেয়ারম্যান কমিশনাররা সবাই একদিনে চলে গেলেন, সেটিরও একটি গ্রহণযোগ্য, এখন কিন্তু শূন্য পদ। বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ জায়গা দুর্নীতি দমন কমিশন, সেখানেও এটি আমরা দেখলাম। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি এমন ঘটলো যে আপনাকে ওভারনাইট ওই আগের কমিটির জায়গায় নতুন অ্যাডহক কমিটি দিতে হবে এবং সেই অ্যাডহক কমিটিতে আপনার দলের নেতাদের ছেলে অথবা স্ত্রীকে অন্তর্ভুক্ত করতে হবে? দেখুন, দলীয়করণ করে খুব যে আখেরে লাভ হয় না, এর হাতে নাতে প্রমাণ আমাদের হাতে ভুরি ভুরি আছে। আওয়ামী লীগ মুখ চিনে চিনে টেলিভিশনের লাইসেন্স দিয়েছিল, তাদের বদলাতে 5 মিনিটও সময় লাগেনি 5ই আগস্টের পরে। ওখানেও টেলিভিশনের কোনায় কালো ব্যাজ ছিল, সেটিও তারা নামিয়ে দিয়েছে শেখ মুজিবুর রহমানের অন্তর্ধানের বা নিহত হওয়ার আগস্টের সময়। কিন্তু আপনি যখন লাইসেন্স দিয়েছিলেন, আওয়ামী লীগের তল্পি বাহক, স্তাবক, দাস ক্যাটাগরির ব্যবসায়ী, সাংবাদিকদেরকে লাইসেন্স দেওয়া হয়েছিল। ব্যাংকের ব্যাপারে বলি, আপনি মুখ চিনে চিনে লাইসেন্স দিয়েছেন, ব্যাংকগুলোর মালিকানা পরবর্তীতে অন্যরা নিয়েছে। কাজে আপনি যখন দলীয় বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ দেন, আপনি একবার খেয়াল করেন তো আরও 10টি দেশের ক্রিকেট বোর্ড আছে না, তাকে দেখেন তো নিয়োগ প্রক্রিয়া কি হয় এবং সেখানে কারা নিয়োগ পান। এই জিনিসগুলো আমার মনে হয়, যেমন একই কথা কিন্তু আমি সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও বলবো, আপনি 2টি কারণ ছাড়া সিটি কর্পোরেশন এইভাবে অ্যাডহক ভিত্তিতে আপনি প্রশাসক দিতে পারেন না। তাহলে তো আমাদের যে মূল চেতনাটি যে আপনি নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবেন, সেই জায়গাটিতে আপনি আঘাত করছেন। এবং আমি বলবো যে বাংলাদেশের ক্রিকেট আমরা সবাই খুব পছন্দ করি, আমি শিওর জানি বিএনপির নেতৃবর্গও পছন্দ করেন, কিন্তু আপনি একজন নেতার স্ত্রীকে দিবেন, 4 জন নেতার ছেলেকে দিবেন। আমার ধারণা কোথাও এক জায়গায় প্রতিবাদ হওয়া দরকার ছিল, কেউ একজন ঘুরে দাঁড়িয়ে বলা উচিত ছিল যেটি আমরা চাই না। ঘটনা হয়েছে উল্টোটা। আমি শুনেছি যে লবিং নাকি এমন হয়েছে যে বাঁচতে সমস্যা হচ্ছিল কোন 10 জন বা 11 জনকে তারা দিতে পারেন। এখন এটি যদি চেহারা হয়, তাহলে আমরা কিন্তু অতীতের বাংলাদেশের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। এবং ক্রিকেট বোর্ড যেটি আমাদের বেশ পছন্দের এবং গর্বের একটি জায়গা, সেটি যে পেশাদারিত্বের সাথে পরিচালিত হলো না, এই উদাহরণটি তৈরি করা হলো 50 দিনের ভেতরেই। আমার মনে হয় যে আমরা বিএনপি নেতৃত্ব, সরকার প্রধানের কাছে আরও বিচক্ষণতা আশা করি। দলীয় দৃষ্টিকোণের বাইরে তাদের কি 3 জন বা 2 জন ক্যান্ডিডেটকেও বের করার সুযোগ ছিল না যারা ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিতে যেতে পারতেন,
যেমন আমি আপনাকে না, বলি- সাবেক প্লেয়ারদেরকে তো দিয়েছে এই না কমিটি। দিয়েছে, কিন্তু আপনি যখন 6 জনকে দেন জি। দলের মানে ক্রিকেটের সাথে কোনো সম্পর্কহীন অলমোস্ট, জি। তাহলে আপনি কি বার্তাটি দিচ্ছেন? জি, মূল বার্তাটি হচ্ছে যে আমার দলের লোককে আমি পুরস্কার দিচ্ছি। আচ্ছা। এটি কি পুরস্কার প্রদানের অনুষ্ঠান? আমরা কি জাতীয়ভাবে এখন সেই জায়গায় আছি? এবং দেখুন, আপনি আওয়ামী লীগ নিয়ে দেশ অস্বস্তিতে আছে, কেননা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন তারা যে কোনো রকমের উস্কানি দিচ্ছে, অস্বস্তি তৈরি করছে। আপনি অর্থনৈতিকভাবে একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আপনি দেশের স্বাস্থ্য খাতে হামের টিকা নিয়ে প্রতিদিন 10 থেকে 15টি বাচ্চা মারা যাচ্ছে। আপনি দেশের এই সার্বিক অবস্থায় আপনার ভঙ্গি, আপনার কার্যক্রম আমাদেরকে কিন্তু দারুণভাবে আহত করে, যদি সেটি দলীয় দৃষ্টিকোণে হয় এবং সেটি যদি বিচক্ষণতার সাথে না হয়, পেশাদারিত্ব নিশ্চিত না করে হয়। আচ্ছা, ধন্যবাদ। স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে মানবাধিকার কমিশন, দুদক, বিচার বিভাগ স্বাধীনতা সহ কয়েকটি বিষয় নিয়ে সরকার সেই ওই যে আওয়ামী লীগের স্টাইলে যে কর্তৃত্ববাদী একটা ব্যবস্থা, সেটাই তারা এস্টাবলিশ করতে চায় বলে অনেকেই অভিযোগ করেছেন, বিশেষ করে বিরোধী দল, সংসদের যারা বিরোধী দল, এবং তারা কর্মসূচি দিয়েছেন অলরেডি। এখন এবং আজকে আমরা যে সংসদে গাজীপুর 1 আসনের সরকার দলীয় সংসদ সদস্য, তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোককে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করেছেন। এখন এই যে স্তুতি, এই যে ওই যে সে পেছনের ব্যাপারটা, প্রধানমন্ত্রীর সামনে গিয়ে তেল ঢালার যে মানে বহুল প্রচারিত আমরা নিউজ ক্লিপগুলো এখনও আমাদের ভাষে নিউজ ফিডে, সেই রকম একটা জায়গায় কি আবার মানে এই কার্যক্রম দেখে কি তাই মনে হয় যে সংস্কার কি হলো কিছু, নাকি ওই দিকেই যাবার টেন্ডেন্সি আপনি দেখতে পাচ্ছেন? ইউনূস সাহেবের জনপ্রশাসন সংস্কারের কথা ওঠার সময় আমি বলছিলাম যে এর আগেও তো 21 শতকের জনপ্রশাসন একজন রিটায়ার্ড সচিব আওয়ামী লীগের এমপি প্রার্থীও হয়েছিলেন, যদিও পাশ করেন নাই, এটিএম শামসুল হক সাহেবের নেতৃত্বে মোটা বই হয়েছিল। তো আমাদের দেশে সংস্কারের যে কাজগুলো হয়, এটা নিয়ে আমার ওই ফেভারিট একটা গল্প আছে। সংস্কার করার জন্য একটা বাচ্চা মাঠে গরু চালাচ্ছে, একটা ঘোড়া তো আর কাটা ঘাস খায় না, ঘোড়া ঘাস খাওয়াচ্ছে। তো ওটার পাশে দিয়ে একটা এসি রুমের মধ্যে সাজগোজ করা ভালো রুমে কিছু লোক সুন্দর, ধরেন আলী রিয়াজের মতো বাইরের থেকে আসা, ডক্টর ফখরুদ্দিন মতো আসা, যারা দেশে থাকে না বাইরে থাকে, ফুট করে আসে আবার কেমনে আবার চলে যায়। তো এই জাতীয় লোকজনে অনেক কাজ করতেছিল। তো মাস 1.5 মাস এরকম দেখার পরে বাচ্চার কৌতূহল হইল যে এরা প্রত্যেক দিন সকালে আসে রাত্রে যায়, কি কাজ করে। তখন জিজ্ঞেস করলো বাচ্চাটা যে আপনারা এখানে প্রত্যেক দিন কী করেন? বলে যে তুই তো বুঝবি না, তুই ঘোড়া চড়া তুই বুঝবি কি? তো বলেন না, শুনি না, দেখতেছি তো A4 সাইজের কত বই টই কাগজ টাগজ হচ্ছে। বলে যে আমরা গবেষণা করতেছি ঘোড়ার উপরের মাড়িতে কয়টা দাঁত আছে। এই বাচ্চা বলে যে এটার জন্য এরকম মাসকে মাস এতজন বসেই কাজ করা লাগে, আমার ঘোড়াটারা হা করাই দেখেন না, তাহলে তো কাজ সমাধা হয়ে যায়। এখন আপনি কোনটা সংস্কার চাচ্ছেন? কি তাকে সংস্কারক বলতে নিষেধ করছে সেটার জন্য, না আসলে কাজ চান? আসলে কাজ চাইলে তো আপনার এত দুনিয়া কাজের দরকার নেই, ছোট্ট বেশি সংস্কার লাগেও না। আমি তো জনপ্রশাসনেও কাজ করেছি, সরকারে ছিলাম। আপনি যাকে বসাচ্ছেন, কাকে বসাচ্ছেন? যেমন খালেদা জিয়ার আমলে আমরা বলতাম যে আরেকবার ইলেকশন না দিলেও চলতো, কারণ 2/3 মেজরিটি যদি থাকে তখন যেভাবে কন্ট্রাক্ট দিল সচিবদের মধ্যে, সব কন্ট্রাক্ট চুক্তিভিত্তিক, আমি বলি ঠিকাদারি নিয়োগ। এত ঠিকাদারি নিয়োগ শুরু হইল, কারো 5 বারও দিল। ওনার কার্যালয়ের যে সচিব ছিলেন খন্দকার শহীদুল ইসলাম, আমি মাঝে মাঝে বলি অন্ধকার শহীদুল ইসলাম, কারণ বেগম জিয়াকে অন্ধকারে রেখে নিজে অনেক কিছু সই করতেন তিনি। তাকে 5 বার দিয়েছে, 4 বার শেষ হওয়ার পরে ওনার আর বোধ 25 দিন ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ, ওই 25 দিনও দিল। অথচ তার আগে ইফতারে ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোকজন থেকে হাদিয়া উঠিয়ে ইফতার পাঠিয়ে তার বিদায় দিয়েছে। তো এখন যদি আবার সেই রেওয়াজ শুরু হয়, জোট সরকার যা করে মহাজোট তার থেকে মহাতাকা আরেকটু বেশি করে।
এখন 2/3 মেজরিটি অ্যাবসলিউট মেজরিটিতে আসার পরে আমি যে লক্ষণ এখন দেখছি, উনি যেটা বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কেমন, তো এটা তো কোনো সুশাসনের লক্ষণ না। সুশাসন বলতে আমার আবার বদিউল আলম মজুমদারের সুশাসনের জন্য আমি ওই সুশাসন না আর কি, রিয়েলি সুশাসন যেটা আমরা বলি গুড অ্যাডমিনিস্ট্রেশন, সেটার লক্ষণ না। একটু রয়ে সয়ে দেওয়া যেত। জি, তারপরে যেটা আসলো 6 সিটি কর্পোরেশন বা পরে উপজেলা, ওই তো ফের তো আবার ওই এটার জায়গায় ওইটার জায়গায় এটা। এর আগে একদিন বিএনপির এক বড় নেতার সাথে ইলেকশন করার সময় আলোচনা করার সময় টক শোতে উনি আমারে চার্জ করে বসলেন, আপনি এটা কি বললেন, আগে এক দল খাইলো এখন আরেক দল খাবে। আমি আরেক দল খাবে এটা বলি নাই, বলতেছি এক দল ক্ষমতায় ভাবে যেভাবে গেছে আরেক দল তো এখন এসেই যাচ্ছে এরকম ভাবে আছে। আপনি রিউন করে দেখেন, সুশাসন দলীয়করণ, আপনি দ্য পারসন ইন দ্য চেয়ার ম্যাটার্স। একটা মনে রাখা দরকার যে যেটা আগে আমরা ছোট থাকতে শুনতাম যে মূর্খের সাথে স্বর্গে যাওয়ার চাইতে জ্ঞানীর সাথে নরকে থাকা অনেকটা ভালো। আপনি ন্যায্য ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় না দিয়ে যদি খুঁজেন যে এটা কোন আমলে, আমাদের আগের আমলে আমাদের কোন লোকের পিএস ছিল, তাহলে এটা আমার লোক, তারে নিয়ে আসবেন। এটা আগের আমলে আমাদের কোর কমিটির মধ্যে কোনটা ছিল, তারে নিয়ে আসবেন। হ্যাঁ, একজনে এটা করতে গেলে তো আপনি কাজ পাচ্ছেন না। আপনার ওয়াচডগ হওয়ার দরকার। সরকার প্রধান হিসাবে মন্ত্রীরা দেখবে যে আমার সরকারের প্রণীত যে নিয়মকানুন আছে, সরকারে যে পলিসি করেছে, সেই পলিসি বাস্তবায়নে এই সেক্রেটারি কোনো বাধা সৃষ্টি করছে কিনা, আমাদের অর্ডার ক্যারিয়ারকে। ইফ দ্যাট ডাজ নট হ্যাপেন, হোয়াট ইজ রং উইথ দ্য কম্পিটেন্ট পারসন? জিয়াউর রহমান সাহেবের গুণটা ছিল, আমি এর আগেও বলেছি টিভিতে, জিয়াউর রহমান সাহেবের প্রশাসনটা তো আমার কাছে এখনও বাংলাদেশের স্টিল টপিং দ্য লিস্ট। যদিও ওনার ক্ষমতায় আসা ফাল্টা কেমন, তারপর যাইয়া সংশোধনী এইগুলা ভিন্ন, রাজনৈতিকভাবে তার সেইগুলা ভিন্ন, কিন্তু প্রশাসক হিসেবে হি ইজ স্টিল টপিং দ্য লিস্ট। এই জন্য আমি এক টিভিতে বলছিলাম যে তারেক রহমান যদি বাপের মতো হইতে পারেন, ইফ হি বিকামস ফাদার লাইক, হি উইল বি মোর সাকসেসফুল দেন ইফ হি বিকামস মাদার লাইক। ফুটানোর জন্য, উঠানোর জন্য আপনি কবর জিয়ারত থেকে শুরু করি এই কথাগুলো খালি বলতেই থাকবেন। বলতে বলতে শেখ হাসিনা বলতে বলতে কর্নার বানিয়েছে, কি মুজিব কর্নারের ঠেলা শেষ পর্যন্ত শেখ মুজিবরে বঙ্গবন্ধুরে কর্নাট করে দিল, বাড়ি ভাঙি ফেলল। তো এত কর্নার হওয়ার তো দরকার নাই। ফেয়ার কাজ করবেন, উপযুক্ত লোক উপযুক্ত জায়গায় দেবেন, সেটা না খুঁজতে যাইয়া ওই আমার ভাইরার ঘরের শালির শাসাতো দেবরের মামাতো ভাইয়ের এটা করে উসিলা খুঁজে তারে নিয়ে আসবেন টেনে টুনে। দিস ইজ নট ডিজায়ারেবল। এবং আমি কিছু কিছু কাজে যেটা লক্ষণ দেখতেছিলাম, প্রথম থেকে যেটা ভাবলাম যে প্লট নেবেন না বলছেন, তারপরে যাইয়া তারা শুল্কমুক্তি গাড়ি নেবেন না। শুল্কমুক্ত গাড়ি নেবেন না আপনারা বলছেন কেন? আপনি শুল্কমুক্ত গাড়ির বিধানেই উঠাই দেন। আমি তো ফখরুদ্দিনের আমলে উঠাই দিলাম ওটা, যে শুল্কমুক্ত গাড়ির প্রভিশন থাকবে না। এটা ক্ষমতায় আসার জন্য প্রথম এরশাদে শুরু করলো না, দল ভাগানোর জন্য, তো পরে আরেকটা আসিয়ে আবার চালু করলো। আমি এই সামারি দেওয়ার সময় ফখরুদ্দিন সাহেবকে বলছিলাম যে আমরা চলে যাওয়ার পরে এটা আবার চলে আসবে, কারণ ন্যাক্কারজনকভাবে নির্লজ্জভাবে রাজনীতিকরা বেহায়াপনা যায় শুল্কমুক্তি গাড়ির জন্য। কেমন, ঠিক আছে, গভর্নমেন্ট তাকে গাড়ি দিলে দরকার হলে গভর্নমেন্টের পয়সায় ওই লোন দিয়ে সেটা করতে পারে, তো ওটা উঠাই দেন, আমরা নেব না বলা দরকার না। কিন্তু এখন পর্যন্ত যেই ধরনের মানে সামনে আসছে, যে ধরনের উপাদান, মানে তারেক রহমান ক্ষমতায় আসার পর, প্রধানমন্ত্রী হওয়ার পর যে তিনি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদের কার্ড দেওয়ার কথা বলেছেন, সেটাও কার্যক্রম শুরু হয়েছে। তারপরে তিনি পাবলিকের সাথে মিশছেন এবং তিনি ওই রকম প্রোটোকল ব্যবহার করছেন না, এবং যতটা সম্ভব উনি ওই আলাদা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন তিনি সচিবালয়ে অফিস করেন। সবাই এইগুলা প্রশংসনীয়। আমি বলেছি যে এই শুরুর যে কাজগুলো খুবই প্রশংসনীয়। উনি প্রধানমন্ত্রীর কার্যালয়টাই উঠাই দিতে পারেন। এখন প্রধানমন্ত্রীর কার্যালয় আলাদা দরকার নেই, ছিল না। জি,
এটা ক্যাবিনেট ডিভিশনের একটা অংশের মধ্যে এটা চলতে পারে। ইভেন কি ইআরডিটা উঠে দিতে পারেন, ইআরডি দরকার নাই, এই যে স্যুট টাইপের ভিক্ষা করার জন্য দরকার, এটা ফরেন মিনিস্ট্রি একটা উইং চালাতে পারে। জি আমি যখন ছিলাম ইআরডিতে 2 দফা ছিলাম, তো তখন মশিউর রহমান সাহেব যে বললাম যে স্যার এই 76 সেকশনের ইআরডি একটা রাখার দরকার আছে, কথা বলে না, বেদরকারি। কারণ তখন ইআরডির কাজ ছিল তো স্বাধীন হওয়ার পরে ভিক্ষা করা, ব্রিফ কেস নিয়ে প্যারিস কনসোর্টিয়ামে যাওয়া, ইআরডি সেক্টরে যে বেশি ভিক্ষা আনতে পারছে সে তত বেশি সফল। এখন সেটা না, আপনি আইআরডি স্ট্রং করেন, নিজের ট্যাক্স কালেকশন স্ট্রং করেন, এই ভিক্ষার হাত পাতাটা বন্ধ করেন, তাহলে দেখবেন যে শত্রু কাছে এটা দাঁড়ায় যাবে। আর কমিটমেন্ট পুরাটা ঠিক আছে, জনপ্রিয়তার জন্য কিছু কমিটমেন্ট সাথে সাথে করা ভালো, লক্ষণটা ভালো, এটা সে অবস্থায় আছে। কিন্তু দেখতে হবে খাল কেটে ওটা বরাট হয়ে যাবে কয়দিন পরে। আপনি বুড়িগঙ্গা পরিষ্কার করেন, খাল কাটাকে, বুড়িগঙ্গা পানি, বালু নদীর এই দশা কেন? খাল কেটে পানি সরবরাহ করবেন, খাল কেটে তো এখন আর কুমির আসবে না, কারণ পানি তো দিচ্ছে না ইন্ডিয়া। বরং খাল কেটে যদি এখন মরুভূমি হয়ে গেলে তেল আসে, সেটা অন্য জিনিস। ভালো স্কিমগুলো ভালো আমরা, কিন্তু মূল আপনি নেতৃত্ব দিয়ে পার্টির লোককে সব জায়গায় বসায় দেওয়ার যে পায় তারা হচ্ছে, দল ক্ষমতা আসলে দলের সরকার হবে, কিন্তু দলীয় সরকার হইতে পারবে না। আচ্ছা, দলের আর দলীয় তফাৎ আচ্ছা, আছে। পানি দিচ্ছে না ইন্ডিয়া, ইন্ডিয়া কি শেখ হাসিনাকে দিবে? ইন্ডিয়া শেখ হাসিনা হোক, তারেক রহমান হোক, ইউনুস হোক, যে আসুক, ইন্ডিয়ার যে প্যাট্রিয়টিক সেন্স অফ ভ্যালু তারা স্ট্রংলি ধরে, তারা নিজের স্বার্থের বাইরে কাউকে দেবে না, এটা খেয়াল দেখেন। যদিও শেখ হাসিনা বলছে যে যা দিয়েছি ভুলবে না, হ্যাঁ, না ভুলার কারণে আপনাকে এই কদিন তো রাখতেছে না এই কদিন তো সসম্মানে রাখছে সেখানে। জি, কেমন ওই যে হাদি হত্যা, সেগুলো হয়তো ফেরত দেবে কথা হচ্ছে, কিন্তু আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনা চাইছে তা দিচ্ছে না। এখানে আমার একটা মত আছে, এই যে বলে শেখ হাসিনা পালিয়েছে, আই ডু নট এগ্রি। শেখ হাসিনা কি ইরানের শাহের মতো প্লেন চালাতে পারতো? নিজে হেলিকপ্টার চালাই চলে গেছে। শেখ হাসিনাকে কারা ইন্ডিয়াতে কথা না বলে কি তার সেখানে পাঠানো গেছে? ওই জিনিসটা তো কেউ বলবে না, বাসুরের নাম নিতে মানা। শেখ হাসিনাকে এত সুন্দর করে হেলিকপ্টারে করে ইন্ডিয়াতে কারা পাঠাইলো, কেন পাঠাইলো? আর যদি একটা শেখ হাসিনাকে এখানে রাখতে না পারে, একটা গণভবনে যদি রক্ষা করতে না পারে, একটা বিল্ডিং রক্ষা করতে না পারে, তাহলে তাদের সার্থকতা কোথায়? এর আগে দিয়ে আমি গণভবনের সামনে বাসে যাওয়ার সময় 1 নম্বর থেকে কোথায় যেতাম, ওই রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উত্তর পাশ দিয়ে যাইয়া বাস যেত, তারপরে পশ্চিম পাশ দিয়ে ঘুরে দক্ষিণ পাশ দিয়ে বের হইতো, কারণ গণভবনের সামনে দিয়ে যাওয়া না যাইস, ওখানে শেখ হাসিনা থাকে। তো সেই গণভবন একটা সম্পদ ভেঙে ফেললো, চলে গেল সব ফুসফাস। আগে কিন্তু আমাদের বাস ঘুরে দিত ওইখান দিয়ে, কেন? আচ্ছা, হুয়ার দিয়ে শেখ হাসিনাকে কারা পাঠালো এরকম? কারা পাঠাইলো এটা একটা কমিশন করেন দরকার হইলে, ওটা দেখেন, বাইর করেন, হু আর রেসপন্সিবল ফর ইট। এই এত সসম্মানে উঠাই দিল, কারণটা কি? আর আপনি গণ অভ্যুত্থান যদি হয়, অভ্যুত্থানের চরিত্র হবে ভিন্ন, সরকার হবে ভিন্ন। এখন আপনি ওই যে শাহাবুদ্দিন সুপ্পু প্রেসিডেন্ট আছে না, তো শাহাবুদ্দিন সুপ্পুর অধীনে আপনি শপথ নেবেন, সাংবিধানিক সরকার বলবেন, সুপ্রিম কোর্টের রেফারেন্স এনে এটা হবেন, আর কাজ করবেন ওই যে মব দিয়ে। তো এটা কেমনি হইলো? 2 রকম হয়ে যায় না? আপনি গণ অভ্যুত্থানের শক্তি হলে ওইভাবে করেন। শাহাবুদ্দিন সুপ্পুরের কাছে আপনি কলমা পড়ার দরকার নেই, নিজেরা শহীদ মিনারে যান বা ওটা বলেন যে আমরা এরকম। এখন আমরা সাংবিধানিক সরকার হবেন, অসাংবিধানিক কাজ করবেন, এইগুলো জোড়াতালি হয় না। আচ্ছা। এখন যদি বাজাজ সরকার ওভারহুইলমিং মেজরিটি দিয়ে আগের চরিত্রে চলে যায়, তাহলে আমাদের কপালে দুঃখ আছে। আচ্ছা, কপালের দুঃখটা কোন পর্যায়ে যায় সেটার জন্য নিশ্চয়ই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করবো, আমরা তো অপেক্ষা করে আসতেছি, 55 বছর অপেক্ষা করতেছি না? জি, আপনি প্রথম থেকে দেখেন না, বঙ্গবন্ধু সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করলেন, জাতির পিতা হইলেন। তারপরে উনি এসে যখন প্রথম কর্ডনিং দিয়ে ধরতে গেলেন, তখন কি পাইলেন? ক্ষমতায় আসার পর কর্ডনিং ধরতে সব তো দেখে ওনার লোক, তখন তো বাজারদের জন্মও হয় নাই। তারপরে তো উনি বললেন যে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। এই গাজী আমার কম্বলটা কই? গাজীকে চিনেন নাকি? না, চিনেন না? আল্লাহ, আপনি গাজী গোলাম মোস্তফা রেড ক্রসের চেয়ারম্যান শুনেন নাই যে গাজী আমার কম্বলটা কই? হ্যাঁ, কিন্তু তার বিপরীতে আবার ওনার একটা অহংবোধ ছিল, কোথায় শিকদারি কথাও বলছেন,
লাল গোড়া দাবড়াই দিব বলছেন, হ্যাঁ? এখন আমরা তো সেই সময় থেকে ডাইরেক্ট 69-এর মুভমেন্ট, 62-র শরীফ শিক্ষা কমিশনের আচ্ছা। বিরুদ্ধে থেকে দেখছি। আচ্ছা। তো এটা যদি আমাদের ওইটা যদি আসে ঘুরে আবার একই দশা হয়, জি আবার যদি সংসদে কেউ বলে নিশি কুটুম্ব, কেউ বলে চুপ বেয়াদব, তাহলে কি দেখবো আমরা? হ্যাঁ, এক নেতা বলবে চুপ বেয়াদব, আরেকজন বলবে নিশি কুটুম্ব। আচ্ছা তাতে কি হবে? আচ্ছা, আমরা আমাদের সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাকে ধন্যবাদ। মাঝে মাঝে আসবেন, আপনার কথা শুনলে মানুষ খুশি হয়। মানুষ খুশি হবে না যে- সময় সময় নিয়ে আসবেন। মানুষ এরকম খুশি হয় কিনা জানি না, একক অনুষ্ঠান করেন, বেশি টাকা দেন, আসবো। আমি তো আসলে টাকার জন্য, আপনি বুঝেন কেন এইসব কথা? কিছু কাজ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেটা আমরা কর্তৃপক্ষকে জানাবো। আশরাফ কায়সার, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার